হাতিল প্রেজেন্টস টিভিএস ইনসাইটসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। আমরা কথা বলবো বাংলাদেশ সরকারের কাছে ভারতের বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি আদানির পাওনা নিয়ে। এই কোম্পানিটির পাওনা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা হচ্ছে। বাংলাদেশে তারা বিদ্যুৎ সরবরাহ করে থাকে, কিন্তু তাদেরকে যে পাওনা সেটা সময় মতো পরিশোধ করা হচ্ছে না, পাওনা দিন দিন বাড়ছে। এরকম পরিস্থিতিতে আদানি বাংলাদেশ সরকারের সঙ্গে একটি বৈঠক করতে চেয়েছে। সেই বৈঠকটি কবে হতে পারে বা তাদের পাওনা কিভাবে পরিশোধ হবে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের অন্য বকেয়া কি রয়েছে, সবকিছু নিয়ে টিভিএস এর লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএস এর বিশেষ প্রতিনিধি আবুল কাশেম। আমরা তার কাছ থেকে শুনবো আদানি আসলে কি চাচ্ছে বা বিদ্যুৎ ও জ্বালানি খাতের অন্যান্য বকেয়া পরিস্থিতি কেমন রয়েছে। আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি আপনি বলছেন যে আদানি বাংলাদেশের কাছে বেশ বকেয়া পড়েছে, আদানির পাওনা রয়েছে, তারা পরিশোধের এক ধরনের চাপও দিচ্ছে। আসলে আদানির পাওনার পরিস্থিতি সর্বশেষ কি অবস্থা এবং তাদেরকে কিভাবে সরকার পরিশোধ করার কথা ভাবছে? ধন্যবাদ আপনাকে। এই যে আদানি এখন পর্যন্ত সরকারের কাছে পাওনা হচ্ছে $845 মিলিয়ন, এবং এর মধ্যে হচ্ছে বকেয়া পড়ছে $771 মিলিয়ন, যেটা বকেয়া হয়ে গেছে। আর বাকিটা হচ্ছে এখনো ওভারডিউ হয়নি, কিন্তু এটার বিদ্যুৎ তারা সরবরাহ করছে, কিন্তু পেমেন্ট টাইম আসে নাই। তো আদানির যেটা হলো, আপনার মনে আছে যে 2-3 মাস আগে আদানি একরকম হার্ডলাইনে গেছিল যে তারা হচ্ছে বকেয়া পরিশোধ না করলে তারা বাংলাদেশকে বিদ্যুৎ দেবে না। এবং ভারতের পার্লামেন্টে হচ্ছে নতুন বিল পাস হয়েছে যে এই যে ঝাড়খণ্ডে যে পাওয়ার প্ল্যান্ট থেকে আদানি বাংলাদেশকে বিদ্যুৎ রপ্তানি করে, যে এই পাওয়ার প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ ভারত সরকার কিনে নিতে পারবে, এরকম এটা এক ধরনের বাংলাদেশের উপরে এক ধরনের মনস্তাত্ত্বিক একটা চাপ ছিল। তো এই প্রেক্ষাপটে আদানি যে চিঠি দিচ্ছে সেখানে বলছে, এবং আমরা তো ফাজুল কবির যিনি এখন জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা, তার সাথেও কথা বলছিলাম যে সরকার হচ্ছে আদানির পেমেন্ট পরিশোধ করার জন্য একটু আগের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল। এবং কালকের আগের দিন হচ্ছে তারা সরকারকে চিঠি দিয়েছে আদানি। তো সেখানে আদানি বলছে যে গত 2-3 মাস ধরে পরিস্থিতি ব্যবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এই উন্নতি হয়েছে বলতে তারা যেটা বোঝাইতে চাইছে যে প্রতি মাসে যে পরিমাণ বিদ্যুৎ বাংলাদেশ পায় তার যে বিল আসে ওই পরিমাণ পেমেন্ট হচ্ছে, কিন্তু আগে থেকে যে এই যে $845 মিলিয়ন বা $771 মিলিয়ন যেটা ওভারডিউ রয়ে গেছে সেটা আর পরিশোধ হচ্ছে না, সেটা ওভারডিউ থেকে যাচ্ছে আর কি। মানে নতুন করে বকেয়ার পরিমাণ বাড়তেছে না, কিন্তু আগে থেকে যে বকেয়াটা আছে সরকার সেটা পরিশোধ করছে না। এটা একটা বিষয়। আরেকটা বিষয়, আপনি জানেন যে এখন আমাদের যে বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টর নিয়ে একটা টাস্ক ফোর্স সরকারের কাজ করছে, যদিও তারা ফরমালি এখন পর্যন্ত কোনো কিছু বলে নাই, কিন্তু এই টাস্ক ফোর্সের কাজ হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদন খরচ কিভাবে কমানো যায়। কারণ তারা মনে করে, এবং বাংলাদেশের অনেক মানুষও মনে করে, যে এই সেক্টরে অনেক দুর্নীতি হয়েছে, এবং এই কারণে হচ্ছে এই যারা বিদ্যুৎ সরবরাহ করে সরকারকে, তাদের সঙ্গে যে চুক্তিগুলো হয়েছে সেগুলি হচ্ছে বাংলাদেশের জনগণের স্বার্থর পরিপন্থী। মানে ওখানে রেট অনেক বাড়িয়ে ধরা হয়েছে এবং এই কোম্পানিগুলিকে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে। তো এই প্রেক্ষাপটে হচ্ছে টাস্ক ফোর্সও কিভাবে এই চুক্তিগুলি হচ্ছে রিনেগোশিয়েট করে কিভাবে হচ্ছে কমানো যায় বিদ্যুৎ সরকার যে দামে বিদ্যুৎ কিনে, তো তার থেকে আর একটু কম দামে তারা কিনতে পারে কিনা, কিনতে পারলে জনগণকে তারা কম দামে দিতে পারবে, এরকম একটা বিষয় হয়তো আছে। তো এই জিনিসটা তারা চিঠিতে হুবহু মানে সরাসরি উল্লেখ করে। তারা বলছে যে এই যে তাদের যে বকেয়া আছে এটা হচ্ছে পরিশোধের ক্ষেত্রে এমিকেবল কি একটা ব্যবস্থা হতে পারে, মানে দুই পক্ষ সন্তোষজনকভাবে একটা হচ্ছে উপায় বের করা, এবং এই ঝাড়খণ্ডের যে বিদ্যুৎ কেন্দ্র সেখান থেকে বাংলাদেশ যাতে হচ্ছে বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন পায়, সেজন্য কিছু পেন্ডিং ইস্যু আছে। তারা পেন্ডিং ইস্যু শব্দটা ইউজ করছে। সেই পেন্ডিং ইস্যুগুলো তারা হচ্ছে সমাধান চায়, সেই কারণে তারা বাংলাদেশ সরকারের কাছে একটা মিটিং চেয়েছে। এটা হলো আদানির পার্টটা। আরেকটা হলো যে আমাদের যে অভ্যন্তরীণ যে বিদ্যুৎ কোম্পানিগুলি আছে তারাও সরকারের কাছে অনেক টাকা পায়, এবং এটা প্রায় 5-6 মাসের তাদের বকেয়া আছে, এবং এটার পরিমাণ প্রায় হচ্ছে 18,000 কোটি টাকা। এর মধ্যে আমাদের যে আইপিপিগুলি যারা প্রাইভেট সেক্টরে, তাদের হচ্ছে 9-10 হাজার কোটি টাকার মতন সরকারের কাছে বকেয়া আছে, এবং তারা বলছে যে যদি আগামী যে
রমজান মার্চের 1 তারিখ থেকে যেটা শুরু হচ্ছে, এবং ওই একই সময় কিন্তু আবার বড় সিজনের শেষেরটাও শুরু হবে, একটা মানে বাড়তি চাহিদা তৈরি হবে, বাড়তি চাহিদা হবে। তো ওই সময় যদি সরকার হচ্ছে বিদ্যুৎ পেতে চায় দেশের চাহিদা অনুযায়ী, তাহলে তাদেরকে অ্যাটলিস্ট 4,500 কোটি টাকা এই 10 দিনের মধ্যে তারা চেয়েছে। এটা তারা বিদ্যুৎ সচিবের সাথে তাদের একটা মিটিং হয়েছিল সেখানে। আর জ্বালানি তেলের খুব একটা হচ্ছে বকেয়া নাই, সামান্য পরিমাণ, কিন্তু এলএনজি আমদানির বিল বকেয়া আছে $470 মিলিয়ন, এবং সেটা হচ্ছে পেট্রোবাংলা অর্থ মন্ত্রণালয়ের কাছে ভর্তুকির টাকা ছাড় চেয়েছে। না হলে তারা আশঙ্কা করছে যে যারা হচ্ছে দীর্ঘমেয়াদী চুক্তির আন্ডারে হচ্ছে সরবরাহ করে তাদের সরবরাহটাও ব্যাহত হতে পারে, প্লাস হলো স্পট মার্কেট থেকে তো সরকার হচ্ছে টেন্ডার দিয়ে ইম্পোর্ট করে, তো সেখানে সরবরাহকারীদের আগ্রহ কমে যেতে পারে, এই একটা অবস্থা। আমরা এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আপনি বলছিলেন যে এরকম টাস্কফোর্সের কথা, আমরা পাশাপাশি উপদেষ্টাদেরও বিভিন্ন সময় কথা শুনেছি। উপদেষ্টারা বলেছেন যে বিদ্যুৎ খাতের যে বকেয়া আছে সেটা পরিশোধ করার জন্য তারা উদ্যোগ নেবেন। তারা কিছু কিছু চুক্তি আপনি বলছিলেন যে কিভাবে রিনিগোশিয়েট করা যায় সেগুলোর কথাও বলেছেন। আমরা শুনছিলাম যে এর আগের সরকার যেভাবে বন্ড দিয়ে বিদ্যুৎ খাতের ভর্তুকির কিছু অংশ পরিশোধ করেছিল, এই সরকারও সেরকম একটা উদ্যোগ নিচ্ছে। এখন কি সেই উদ্যোগের কোনো অগ্রগতি আছে? এই বিষয়ে যেটা যে হলো, এখানে কয়েকটা বিষয় আপনি বলছেন, যে প্রথমত হলো যে এই যে কমিশন, এই কমিশন যে হচ্ছে রিনেগোশিয়েট করবে, এটা নিয়ে আমার কমিশনের একজন সদস্যের সঙ্গে আমার রেগুলারই কথা হয়। তো তারা কোন প্রক্রিয়া এটা করবে, যে আপনার সাথে বাংলাদেশ সরকারের একটা চুক্তি আছে, তো আপনাকে এখন সরকার বললে কি আপনি রেট কমাবেন? যদি আপনি না কমান সেক্ষেত্রে হচ্ছে সরকারের কি করণীয়? যে চুক্তি তো ভায়োলেশন হয়ে যাবে, তখন সরকার তো হচ্ছে আপনার সঙ্গে একমত হয়ে চুক্তিতে চুক্তি করেছে, একটা নির্দিষ্ট মেয়াদে করেছে, একটা নির্দিষ্ট মেয়াদে করেছে, এবং সেই চুক্তির মধ্যে লেখা আছে যে কোনো পক্ষ যদি এই চুক্তি থেকে সরে যেতে চায় তাহলে তাকে এই ক্ষতিপূরণ দিতে হবে। ফলে তারা হচ্ছে এখন পর্যন্ত এরকম সুনির্দিষ্ট কোনো ওয়ে তারা আসলে বের করতে পারে না যে কোন প্রক্রিয়ায় হচ্ছে এই কোম্পানিগুলিকে অনেকটা বাধ্য করবে যে তুমি আগের চেয়ে কম দামে আমার কাছে বিদ্যুৎ সেল করো। এই জিনিসটা তারা বের করতে পারে নাই, এটা একটা বিষয়। আরেকটা হলো যে তারা নিজেরা হয়তো বেশ কয়েকটা অল্টারনেটিভ তারা চিন্তা করছে যে এই প্রক্রিয়া হতে পারে, কিন্তু তারা এটা হচ্ছে কোনোভাবে ডিসক্লোজ করতে চাচ্ছে না, যে তাহলে এই কোম্পানিগুলো আগে থেকেই হচ্ছে সতর্ক হয়ে যাবে যে সরকার এই পথে এগোচ্ছে। এটা যদি কোম্পানিগুলি জানতে পারে তাহলে কোম্পানিগুলি কাউন্টার মেজার নিতে পারবে। তো সেই কারণে তারা এটা জানাচ্ছে না, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় যেটা হলো, আপনি বলছেন যে বন্ড দিয়ে আওয়ামী লীগ সরকারের সময় বন্ড দিয়ে হচ্ছে ব্যাংকগুলির এই কোম্পানিগুলির যে দেনা আছে সেটা হচ্ছে কিছুটা সমন্বয় করছিল। এই সরকার আসার পরে এটা 5,000 কোটি টাকার বন্ড দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে আমরা জানি। তো এখানে যেটা প্রবলেম হলো যে ব্যাংকগুলি আসলে এই বন্ড অনেকটা নিতে চায় না, কারণ এই বন্ডের ইন্টারেস্ট রেট সরকার অনেকটা চাপিয়ে দেয়, অনেক কম রেট, সেটা 7%, 8% এরকম দেয়, কিন্তু এখন তো ডিপোজিট রেটই এসছে অনেক বেশি। ফলে সরকার যদি বন্ড ইস্যু করে এই বকেটটা কমাতে চায় তো তাহলে ব্যাংকগুলিকে আরেকটু বেটার রেট দিতে হবে, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে এটা সরকারের জন্য যে খুব একটা ভালো তা নয়, হয়তো সাময়িকভাবে এই সরকারের জন্য ভালো। যে আপনি দেখেন যে আওয়ামী লীগ সরকার কিন্তু তার বকেয়া সে হচ্ছে বন্ড ইস্যু করে পরে সরকারের জন্য রেখে গেছে, এবং এখন এই সরকার যদি এসে সে যদি হচ্ছে রেভিনিউ থেকে এই বকেয়া পরিশোধ না করে সে যদি আবার হচ্ছে ব্যাংকগুলির বন্ড দিয়ে রেখে যায়, এটা হচ্ছে যে 2 বছর পরে বা সামনে যে সরকার আসবে সেই সরকারের জন্য রেখে যাচ্ছে। ফলে এখনকার ভর্তুকির বার্ডেন কিন্তু আগামী 5 বছর বা 10 বছর পরে এটা আরো অনেক বড় আকারে আসবে। তো ওই সময়কার সরকার আসলে এগুলি কতটা কিভাবে তখন মেকআপ করতে পারবে সেটা কিন্তু একটা ভাবনার বিষয়। আপনার কাছে আমি আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে এলএনজির আমদানিতে পেট্রোবাংলার যে বকেয়া পড়েছে সেটা $470 মিলিয়ন, এবং এলএনজির দীর্ঘমেয়াদী সরবরাহকারী যারা তারা হচ্ছে বকেয়া সময় মতো পরিশোধ করা না হলে নিরুৎসাহিত হবে, বা স্পট মার্কেট থেকে যারা কিনে দিবে তারাও হয়তো অনেক সময় টেন্ডারে আসার ক্ষেত্রে ভাববে যে বাংলাদেশে আসলে সরবরাহ করবে কি করবে না। এই যে এলএনজি বা আদানির পাওনা
এবং এই যে অভ্যন্তরীণ দেশের বেসরকারি খাতের পাওনা সবকিছু মিলিয়ে এই যে বকেয়া দাঁড়িয়েছে, এইটা পরিশোধ যদি সময় মতো না হয়, বিদ্যুৎ জ্বালানির মতন যে একটা মানে কৌশলগত পণ্য যেটা সবকিছুর জন্যই দরকার হয়, সেখানে আসলে সামনে কি কোনো ধরনের ঝুঁকি আছে বলে আপনি মনে করছেন যে আসলে বাংলাদেশের উদ্যোক্তারা মানে সেটা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যায় পড়বে? আমরা যদিও সাম্প্রতিক সময় দেখেছি যে পেট্রোবাংলা এলএনজির দাম বা গ্যাসের দাম শিল্প খাতের জন্য কয়েক গুণ বৃদ্ধি করার একটা প্রস্তাবও রেখেছে। হ্যাঁ, এখানে যেটা যে আমাদের যে প্রাইভেট সেক্টর যারা হচ্ছে আইপিপি গুলি আছে, তারা যদি হচ্ছে তাদের তো র মেটেরিয়ালস ইম্পোর্ট করা লাগে এই বিদ্যুৎ উৎপাদনের জন্য। তাদের হেভি ফুয়েল অয়েল হোক বা কয়লা হোক বা এলএনজি হোক, এগুলি তাদের কিনতে হয়। এটা কেনার মতো যদি তাদের হচ্ছে টাকা না থাকে এবং তারা যদি আগে থেকে ব্যাংক থেকে লোন নিয়ে যে ইম্পোর্ট করছে সেটা যদি পেমেন্ট না করতে পারে, ব্যাংকে যদি তারা খেলাপি হয়ে যায়, গভর্নমেন্ট যদি বন্ড ইস্যু করে এটা যদি সুরাহা না করে, তো তাহলে তো তারা হচ্ছে কাঁচামাল ইম্পোর্ট করতে পারবে না। এবং সেই কথাটাই কিন্তু আইপিপি গুলি বলছে যে এখন যদি হচ্ছে অ্যাটলিস্ট তাদের 4,500 কোটি টাকা না দেওয়া হয়, তাহলে এই আগামী রমজানের সময় তাদের 2,500 মেগাওয়াট ক্যাপাসিটির পাওয়ার প্ল্যান্ট হচ্ছে আপনার অলস পড়ে থাকবে, তারা উৎপাদন করতে পারবে না। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে ইন্ডিয়ান আদানি গ্রুপ যেটা, তার সাথে হচ্ছে বাংলাদেশের 25 বছর মেয়াদী চুক্তি, এবং তারা যে চিঠিটা দিয়েছে এই চিঠিতে কিন্তু বলা হয়, তারা হলো স্পষ্টভাবে বলছে যে চুক্তিতে যেভাবে হচ্ছে তাদের পেমেন্ট দেওয়ার কথা সেটা হচ্ছে বাংলাদেশ ফুলফিল করতে পারছে না। তো তার মানে হচ্ছে যে বাংলাদেশের যে রিজার্ভ সংকটের কারণেই হোক বা যে কারণেই হোক, চুক্তি অনুযায়ী বাংলাদেশ দিতে পারছে না। এবং তারা যদি দেখে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশে তারা যে রেটে হচ্ছে বিদ্যুৎ এক্সপোর্ট করে এবং এখানে এক্সপোর্ট করে যদি তারা পেমেন্ট না পায়, তার চেয়ে যদি ইন্ডিয়ান গভর্নমেন্টকে তারা বিদ্যুৎ দিয়ে যদি একই পরিমাণ পেমেন্ট পায় এবং টাইমলি পায়, তারা হয়তো আমি জানি না কি হবে যদি ওদিকে যায়। এবং আমাদের একই সাথে যদি আমাদের আইপিপি গুলি হচ্ছে বিদ্যুৎ উৎপাদন না করতে পারে। এবং আরেকটা জিনিস আপনি মাঝে মধ্যে খেয়াল করেন যে কয়লা সংকটের কারণে আমাদের দেশে যে পাওয়ার প্ল্যান্টগুলি আছে, যে পায়রা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বা রামপাল পাওয়ার প্ল্যান্ট, এগুলো বন্ধ থাকছে। এগুলি হচ্ছে বন্ধ থাকছে এবং এগুলি কিন্তু অনেক হাই ক্যাপাসিটির পাওয়ার প্ল্যান্ট, 1300 মেগাওয়াটের উপরে দুটাই। তো এগুলি যদি হচ্ছে ওই সময় বন্ধ হয়, তাহলে তো আমাদের বিদ্যুৎ সংকট হবে। এবং দেখছেন যে এই এমনকি আওয়ামী লীগ সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের সময়ও কিন্তু দেখছেন যে সরকার বিদ্যুৎ দিতে পারছে না। বিদ্যুৎ দিতে পারছে না কারণ তো হচ্ছে আমার বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি আছে, কিন্তু উৎপাদন করতে হলে আমার যেটা দরকার সেটা হচ্ছে আমার নাই। সরকার চায় যে বিদ্যুৎ আমি কম নিলে আমার ভর্তুকিটা আর একটু কম আসবে। এখন আমাদের চাহিদা যদি 15,000 মেগাওয়াট থাকে, সরকার সেখানে 12,000 মেগাওয়াট দিতে চায়, 3,000 মেগাওয়াটের ভর্তুকি বা লোকসান সে হচ্ছে কম রাখতে চায়। তো এরকম যদি করে একটা বিষয়, তো তাহলে এমনিতেই রাজনৈতিক অনিশ্চয়তার কারণে হচ্ছে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কিন্তু অতটা বেশি ভালো না। এবং আপনি জানেন যে মূল্যস্ফীতিটা অনেক হাই, সাধারণ মানুষ এক ধরনের দুর্বিষহ জীবনযাপন করছে। এই সময় যদি হচ্ছে এই বিদ্যুৎ সংকট হয় বা এনার্জি সংকট হয়, তার প্রভাব অর্থনীতিতে আরো মারাত্মকভাবে পড়বে আর কি। ধন্যবাদ আবুল কাশেম আপনাকে। আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন হাতিল প্রেজেন্টস টিভিএস ইনসাইটস। আমরা আবুল কাশেমের কাছ থেকে শুনলাম যে বিদ্যুৎ এবং জ্বালানি নিরবিচ্ছিন্ন সরবরাহ থাকা কতটা জরুরি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে শিল্প কারখানা বা সামগ্রিক অর্থনীতিতে এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে, মূল্যস্ফীতি বাড়ছে বা কর্মসংস্থানের ক্ষেত্রেও এক ধরনের মানে কি ঘাটতি তৈরি হয়েছে। এরকম সময়ে যদি শিল্প কারখানা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না পায় বা কৃষিখাতে যদি নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ না থাকে, তাহলে আমাদের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা চাই যে আমাদের সবকিছু ঠিক থাকবে, সরকার সেই ধরনের প্রয়োজনীয় উদ্যোগগুলো নিবে, সেটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ।